আজকে আমরা জানবো কি তড়িৎ বলরেখা কাকে বলা হয়। তড়িৎ বলরেখাটা কী জিনিস আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি, তড়িৎ প্রাবল্য পড়ে এসেছি, তড়িৎ প্রাবল্যের মান পড়ে এসেছি, তড়িৎ প্রাবল্যের অভিমুখ জানতে পেরেছি। তড়িৎ প্রাবল্যের অভিমুখটা কেমন জানতে পেরেছিলাম বলেছিলাম, ধরো আমি বলেছিলাম এখানে প্লাস ধনাত্মক আধান থাকে, সেখান থেকে কোনো একটা বিন্দুতে আমি পি বিন্দু ধরো তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করব। তাহলে তড়িৎ প্রাবল্যের মানটা আমরা নির্ণয় করে ফেলছি, কিন্তু আমি বলেছিলাম এর দিকটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে দিকটা নির্ণয় করতে গেলে কী করতে হবে, যে বিন্দু থেকে প্লাস ধনাত্মক আধান থেকে কোনো বিন্দুতে যদি তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করি, তাহলে সেই বিন্দুর দিকে হবে তড়িৎ প্রাবল্যের দিক। যদি এখানে মাইনাস আধান থাকতো, তাহলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে গেলে তার দিকটা কোন দিকে হতো, সেই আধানের দিকে হতো, মানে মাইনাস আধানের দিকে হতো। মানে যে বিন্দুতে তড়িৎ প্রাবল্যটা নির্ণয় করছি মাইনাস আধানের জন্যে, তার ঠিক বিপরীত দিকে হতো, মানে আধানের দিকে হতো। এখন আমরা কি পড়ব, তড়িৎ বলরেখা কাকে বলে বা তড়িৎ বলরেখাটা কি জিনিস। তড়িৎ বলরেখা কি জিনিস বলবো, তড়িৎ ক্ষেত্র যেমন আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য নয়, তাহলে এই তড়িৎ ক্ষেত্রটা কতগুলো একটা রেখার সাহায্যে আমরা প্রকাশ করব, সেই রেখাটাকে বলবো তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা কী জিনিস, তড়িৎ বলরেখা এমন এক কাল্পনিক রেখা, মানে যে কাল্পনিক রেখা বোঝায়, সেই কাল্পনিক রেখার কোনো বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শকটা তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করবে। তাহলে কি বললাম, তড়িৎ বলরেখা এমন একটা কাল্পনিক রেখা, সেই কাল্পনিক রেখার কোনো বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করি, সেই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ নির্দেশ করবে। ধরো তড়িৎ ক্ষেত্রে আমরা ধনাত্মক আধান রয়েছে, মানে বিচ্ছিন্ন ধনাত্মক আধান রয়েছে, তাহলে তড়িৎ বলরেখার বা বলরেখাগুলো কীরকম আঁকতে হবে, অঙ্কন করতে হবে, মানে তড়িৎ বলরেখাটা কাল্পনিক রেখা, তাই যদি ধনাত্মক আধান থাকে সবসময় তড়িৎ বলরেখাগুলো হবে বাইরের দিকে বেরিয়ে যাবে, এই দিকে বেরিয়ে যাবে। কোথায় মিট করবে তারা, তারা অসীমে গিয়ে মিট করবে। তাহলে তড়িৎ বলরেখা যদি প্লাস ধনাত্মক আধানের জন্য এটা তড়িৎ বলরেখা, এটা একটা তড়িৎ বলরেখা, এটা একটা তড়িৎ বলরেখা, প্রত্যেকটা অসীমে গিয়ে মিট করবে। যদি ঋণাত্মক আধান থাকতো, তাহলে অসীম থেকে এসে তারা ঋণাত্মক আধানে মিট করবে। তড়িৎ বলরেখাগুলো অসীম থেকে আসবে, তারা প্রত্যেকে এসে ঋণাত্মক আধানে মিট করবে। তাহলে তড়িৎ বলরেখা ধনাত্মক আধানের জন্য অসীমে বেরিয়ে যাচ্ছে, আর ঋণাত্মক জন্য অসীমে এসে মিট করবে। ধরো আমি দুটো বিপরীতধর্মী আধান, প্লাস আধান আর মাইনাস আধান পাশাপাশি রেখেছি। দুটো বিপরীতধর্মী আধান যদি পাশাপাশি রাখা হয়, তাহলে কি দেখি, তারা পরস্পরকে আকর্ষণ করে। তার মানে কি, এটা আমি তড়িৎ বলরেখা দিয়ে অঙ্কন করব। তড়িৎ বলরেখা দিকে অঙ্কন করতে গেলে কী হবে, প্লাস আধান, তাহলে প্লাস আধানের দিকে তড়িৎ বলরেখাগুলো বেরিয়ে যাবে। তাহলে এরকম অঙ্কনটা কী হবে, মাইনাস আধানে ঢুকবে, প্লাস আধান থেকে বেরোবে। ঠিক একই রকমভাবে প্লাস আধান থেকে বেরোচ্ছে, মাইনাস আধানে প্রবেশ করছে, সবগুলো এরকমভাবে যাবে। এদিকে কী হবে, বিন্দুগুলো যাবে। তাহলে বোঝা গেল, প্লাস আর মাইনাস আধান থাকলে পরস্পর তারা আকর্ষণ করবে, এইগুলো হচ্ছে তড়িৎ বলরেখার চিহ্ন। ঠিক একই রকমভাবে দুটো সমধর্মী তড়িৎ আধান যদি প্লাস প্লাস থাকে বা মাইনাস মাইনাস আধান যদি পাশাপাশি থাকে, তাহলে দেখবো কি তারা পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে সেক্ষেত্রে তড়িৎ বলরেখার সাইনটা কেমন হবে, তাহলে তড়িৎ বলরেখা কীরকম হয়, এগুলো সবগুলো প্লাস আধান থাকলে পরস্পরকে তড়িৎ বলরেখাগুলো বিকর্ষণ করে। কেমন দেখতে পারি, তাহলে পরস্পরকে বিকর্ষণ করছে। এই মাঝখানের বিন্দুতে কোনো তড়িৎ বলরেখা নেই, তাহলে মাঝখানের বিন্দুতে কোনো তড়িৎ বলরেখা নেই, মানে কি তড়িৎ প্রাবল্যের কোনো মান নেই বা অভিমুখ নেই। সেই জন্য এই বিন্দুটাকে বলা হবে উদাসীন বিন্দু বা নিউট্রাল পয়েন্ট। তাই তড়িৎ বলরেখা এটাকে বলবো উদাসীন বিন্দু বা নিউট্রাল পয়েন্ট। তড়িৎ বলরেখার সাহায্যে আমরা কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব, বা তড়িৎ বলরেখার সাহায্যে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করছি। ধরো আমি বলছি প্লাস কিউ আধান, ধনাত্মক কিউ আধান যে কোনো একটা মাধ্যমে রেখেছি, সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বলছি এপসাইলন। তাহলে কি বললাম, প্লাস কিউ তড়িৎ আধান
এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন কোনো মাধ্যমে রেখেছি। তাহলে ম্যাক্সওয়েল কি বলছে? ম্যাক্সওয়েল বলছে এই প্লাস কিউ আধানের জন্য কতটা পরিমাণ এখান থেকে তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে। বলছে তড়িৎ বলরেখার পরিমাণ, বলছে তড়িৎ বলরেখার পরিমাণ মানে প্লাস কিউ আধানের জন্য কতটুকু ম্যাক্সওয়েল বলছে কি কিউ বাই এপসাইলন নট এতটা পরিমাণ তড়িৎ আধান, এতটা পরিমাণ তড়িৎ বলরেখা এখান থেকে নির্গত হচ্ছে। সেখান থেকে আমি কী করবো, তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা আসবো, কীরকম তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটা হয়। তাহলে কি বললাম, প্লাস কিউ আধানের জন্য এই তড়িৎ বলরেখার পরিমাণ কিউ বাই এপসাইলন। কেন কিউ বাই এপসাইলন? এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন মাধ্যমে রাখা হয়েছে। এবার ধরো বললাম কি প্লাস কিউ আধান রেখেছি, তাহলে প্লাস কিউ আধানকে কেন্দ্র করে আমি একটা বৃত্ত কল্পনা করব। তাহলে প্লাস কিউ আধান থেকে ধরো আর দূরত্বের ব্যবধানে একটা আমি বৃত্ত কল্পনা করেছি। তাহলে এই বৃত্তের বা ধরো একটা পরিবাহী কল্পনা করেছি, মানে একটা গোলক কল্পনা করেছি, বৃত্ত না বলে একটা গোলক কল্পনা করেছি। তাহলে যে গোলকটা কল্পনা করেছি সেই গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফলের সূত্র কি? এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় 4πr²। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr²। তাহলে এই গোলকের তাহলে প্লাস কিউ আধান মানে এখান থেকে এরকম বেরিয়ে যাচ্ছে তড়িৎ বলরেখা। তাহলে প্রতি একক মানে তড়িৎ বলরেখার পরিমাণ কত? কিউ বাই এপসাইলন 0, মানে কিউ আধান থাকার জন্য। কিন্তু পরিবাহীর পৃষ্ঠতলে ক্ষেত্রফল থেকে তাহলে একক ক্ষেত্রফলে কতটা তড়িৎ বলরেখা বেরিয়ে আসছে, মানে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তড়িৎ বলরেখার সংখ্যা। তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে তড়িৎ বলরেখার সংখ্যা মানে তড়িৎ বলরেখার পরিমাণ জেনে ফেলেছি, কিউ বাই এপসাইলন। তড়িৎ বলরেখার পরিমাণ একক ক্ষেত্রফলের মধ্যে কতগুলো তড়িৎ বলরেখা পাস করছে, তাহলে 4πr²। তাহলে কেমন দাঁড়াচ্ছে? কিউ বাই 4πr²। তাহলে কী পেলাম? একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতগুলো তড়িৎ বলরেখা পাস করছে, কিউ বাই 4πr²। এতগুলো তড়িৎ বলরেখা পাস করছে। এবার আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি প্লাস কিউ আধান থাকার জন্য আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান মানে ই এর মানটা হয় কত? 1/4πr²। তাহলে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান পাচ্ছি ই ভ্যালু 1/4πr²। আবার এখানে পেলাম কি একক ক্ষেত্রফলের মধ্যে তড়িৎ বলরেখার সংখ্যা, ঠিক সেম পেলাম কিউ বাই 4πr²। তাহলে বলতে পারি কি কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ওই বিন্দুতে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তড়িৎ বলরেখার সংখ্যার সঙ্গে সমান হচ্ছে। তড়িৎ বলরেখার ধর্মগুলো পড়তে হবে। তড়িৎ বলরেখার একটা মাত্র ধর্ম কি বলেছিলাম, ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখাগুলো শুরু হচ্ছে, অসীমিকে শেষ হচ্ছে, মানে ধনাত্মক আধান থেকে শুরু হচ্ছে, অসীমিকে শেষ হচ্ছে। আর একটা পয়েন্ট কী বলছি, ঋণাত্মক আধানের জন্য কী হবে, অসীম থেকে ঋণাত্মক আধানে প্রবেশ করছে। তাই তড়িৎ বলরেখার একটা ধর্ম হচ্ছে ধনাত্মক আধান থেকে শুরু হচ্ছে, অসীমিকে শেষ হচ্ছে। ঋণাত্মক আধানের জন্যে, মাইনাস আধানের জন্যে, নেগেটিভ আধানের জন্যে অসীম থেকে এসে ধনাত্মক আধানে প্রবেশ করছে। আর একটা ধর্মটা খুবই ইম্পর্টেন্ট, বলছে কি দুটো তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। এটা পরীক্ষায় আসে, তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না কেন? যদি দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা যায়। তাই ছেদ বিন্দু থেকে যে স্পর্শকটা অঙ্কন করা যাবে সেখানে আরেকটা তড়িৎ প্রাবল্যের মান পাবো। আমরা কী করে তড়িৎ বলরেখার সাহায্যে তড়িৎ প্রাবল্যের মান পাই, কিন্তু দুটো তড়িৎ বলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তার ছেদ বিন্দুতে একটা স্পর্শক যদি অঙ্কন করা যায় সেই বিন্দুতে একটা তড়িৎ প্রাবল্যের মান পেয়ে যাচ্ছে। তাহলে কখনো এরকম দুটো তড়িৎ প্রাবল্যের মান পাওয়া অসম্ভব। সেই জন্য বলা হয় দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে কখনো ছেদ করে না। এখন আমরা পড়বো কি তড়িৎ দ্বিমেরু কাকে বলে। তড়িৎ দ্বিমেরুটা কী জিনিস, এটা একটা পুরো আননোন জিনিস তোমাদের। তড়িৎ দ্বিমেরুটা কী বলছে, দুটো সমপরিমাণ আধান কিন্তু বিপরীতধর্মী তড়িৎ আধান, মানে একটা প্লাস আধান একটা মাইনাস আধান, তাদের আধানের মান একই। দুটো সমপরিমাণ বিন্দু আধান নেওয়া মানে সমপরিমাণ আধান নেওয়া হচ্ছে, একটা প্লাস আধান একটা মাইনাস আধান নিয়ে যে সংস্থা গঠিত করছে, সংস্থা
সেই সংস্থাটাকে বলছে তড়িৎ দ্বিমেরু। কি বলছে? দুটো সমপরিমাণ এবং বিপরীতধর্মী তড়িদাধান একটা সুনির্দিষ্ট ব্যবধানে থেকে যে সংস্থা গঠন করছে সেটাকে বলবো তড়িৎ দ্বিমেরু। কেমন উদাহরণ হতে পারে বলছে? উদাহরণ H2O, H2 অণু, মানে জলের অণুর যে গঠনটা হবে তড়িৎ দ্বিমেরু নির্দেশ করে। H2টা কি বলছে? ধরো এটা ও, তড়িৎ দ্বিমেরুটা কেমন হয়? H। এটা কি বল? এটা ও এর সাইন মাইনাস হয়, এটা প্লাস হয়, এটা প্লাস হয়, মানে এই একটা পজিটিভ আর নেগেটিভ নিয়ে এইরকম একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। একটা এক্সাম্পল, তড়িৎ দ্বিমেরুর এক্সাম্পল, মানে কি বলছে? দুটো বিপরীতধর্মী তড়িদাধান কিন্তু সমপরিমাণে তড়িদাধান নিয়ে যে সংস্থা গঠিত হচ্ছে সেটাকে বলছি তড়িৎ দ্বিমেরু। তাহলে আমাকে এখানে পড়তে হবে কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক কী জিনিস জানতে হবে। তড়িৎ দ্বিমেরু মানে সংস্থা, যে সংস্থা গঠিত সেটা তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কী জিনিস বলা হয়? ইংলিশে বলা হয় ডাইপোল মোমেন্ট। সেটা আমরা পি দিয়ে ডিনোট করি, স্মল পি বা ক্যাপিটাল পি, যা খুশি। তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি দিয়ে ডিনোট করা হয়। তাহলে কি বলছে? কি বললাম? একটা মাইনাস কিউ আধান ধরো, প্লাস কিউ আধান ধরো 2D দূরত্বের ব্যবধানে থাকছে। একটা মাইনাস কিউ আধান প্লাস কিউ আধান মানে দুটো সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী তড়িদাধান 2D দূরত্বের ব্যবধানে থাকছে। 2D দূরত্বের ব্যবধানে থেকে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কি জিনিস? মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা পিটা কি বলছে? যে কোনো একটা আধানের মান। তাহলে কি বলছে? যে কোনো একটা আধানের মান, যে কোনো একটা আধানের মান মানে কিউ ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা একটা ভেক্টর রাশি। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখটা কোন দিকে হবে? মাইনাস আধান থেকে প্লাস কিউ আধানের দিকে, মানে মাইনাস থেকে প্লাস কিউ এর দিকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কি বললাম? আধান ইন্টু দূরত্ব, আধান তাদের মধ্যবর্তী দূরত্ব। আমি 2D নিয়েছি, তোমরা ডি নিতে পারো, যার খুশি 2D নিলে ক্যালকুলেশনের সুবিধার্থ হবে, সেই জন্য 2D নেওয়া হয়েছে। তাহলে পি ইন্টু কিউ ইন্টু 2D। তাহলে দিকটা কোন দিকে হলো? মাইনাস মানে ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে এই দিক পেলাম। তাহলে দ্বিমেরু ভ্রামকের আমরা একক জানতে পারবো। একক মানে আধানের একক ইন্টু দূরত্বের একক। আধানের একক তোমরা পড়ে ফেলেছো, এসে একক কুলম, সি ইন্টু মিটার, কুলম মিটার। এটাকে এটা এসআই একক, সিজিএস একক কি? আধানের একক পড়েছো ইএসইউ বা স্ট্যাট কুলম, এটাও লিখতে পারো, স্ট্যাট কুলম ইন্টু সেন্টিমিটার। তাহলে কী হবে? সিজিএস একক স্ট্যাট কুলম সেমি, এসআই একক সেন্টিমিটার মিটার। কী করবো? তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। না, একটা তড়িৎ দ্বিমেরু নিয়েছি, তার অক্ষের উপর কোনো বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্যটা নির্ণয় করছি। ধরো তড়িৎ দ্বিমেরুটা অঙ্কন করে ফেলি। তো এটা মাইনাস কিউ আধান, এটা প্লাস কিউ আধান। ধরো এটা মাইনাস কিউ আধান, ধরো এটা প্লাস কিউ আধান। তাহলে মাইনাস কিউ আধান প্লাস কিউ আধান, তাই দূরত্বের ব্যবধান ধরছে কি? 2D দূরত্বের ব্যবধানে থেকে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করছে। তাহলে আমরা এমটা কি? তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যটা নির্ণয় করব। তাহলে তড়িৎ দ্বিমেরুর অক্ষ মানে কি? এই দিক বরাবর একটা অক্ষ, সিমিলারলি এই দিক বরাবর একটা অক্ষ হতে পারে। যেখানে খুশি আমরা একটা কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আমরা নির্ণয় করব। ধরো আমরা এই পি বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্যটা নির্ণয় করতে চাইছি। তাহলে তড়িৎ দ্বিমেরুটা আমরা ধরেছি, ধরো এ বিন্দুতে প্লাস কিউ আধান আছে, মাইনাস কিউ আধান আছে, সরি, আর বি বিন্দু, ধরো এটা বি বিন্দু, বি বিন্দুতে প্লাস কিউ আধান আছে। এবং এই তড়িৎ দ্বিমেরুর অক্ষের যে কোনো একটা বিন্দুতে পি বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্যটা নির্ণয় করব। এবার আমাদের ধরতে হবে কি? একটু খেয়াল করতে হবে। ধরো তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু আমি ধরলাম ও, আর দ্বিমেরুর তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু ও থেকে পি এর দূরত্ব আমি ধরে নিলাম আর দূরত্বে পি দূরত্বটা আছে। মধ্যবিন্দু ও থেকে দূরত্ব কি? পি। আর এই পি বিন্দুতে আমি কি করব? ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তাহলে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে গেলে কি হবে? দুটো আধান আছে, প্রথমে একটা আধানের জন্য আরেকটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। সিমিলারলি এই আধানটার জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তাহলে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে গেলে কী জিনিস করতে হবে?
দুটো আধানের জন্য আলাদা আলাদাভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমাকে ফার্স্ট করছি কি, ধরো প্লাস কিউ আধানের জন্য, মানে বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মানে ফিল্ড ইন্টেন্সিটি নির্ণয় করব। তাহলে আমরা কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের সূত্র পড়ে এসেছি, কী পড়েছি, কিউ বাই আর স্কোয়ার, তার আগে একটা ধ্রুবক রাশি থাকে। তাহলে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ধ্রুবক রাশিটা কী ছিল, আমরা লিখতাম E=1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। তার মানে কি এটা কী ছিল, কোথায় রেখেছিলাম, বায়ু মাধ্যমে রেখেছিলাম। এসআই পদ্ধতি নির্ণয় করছি, এখানে এসআই পদ্ধতি নির্ণয় করে ফেলো, মানে আধান দুটো বায়ু মাধ্যমে রাখা হয়েছে। তাহলে সূত্র কি, 1/4πε0 প্লাস কিউ আধানের জন্য কিউ বাই কী হবে আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কোন দূরত্ব, এই দূরত্বটা মানে বি থেকে পি এর দূরত্ব, এই দূরত্বটা কিউ আধান থেকে দূরত্ব, তাই লিখে ফেলতে পারি বিপি স্কোয়ার। তাহলে এবার আধানটা দিক উল্লেখ করতে হবে। ধরো এটা আমি ধরলাম E1, এটা ভেক্টর চিহ্ন দিলাম, তাহলে অবশ্যই ক্ষেত্রপ্রাবল্য বলেছিলাম একটা ভেক্টর রাশি। তাহলে এর দিক কোন দিকে হবে, প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে নির্ণয় করছি। তাহলে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্য কোন দিকে হয়, আধান থেকে বিপরীত দিকে, মানে যে বিন্দুতে নির্ণয় করছি সেই বিন্দুর দিকে হবে। তাহলে কোন দিক লিখবো, বিপি, এরকমভাবে লেখা হবে, বিপি মাথায় ভেক্টর চিহ্ন, বা লিখতে পারো বিপি বরাবর, বিপির দিকে, বোঝা গেল। তাহলে বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য ওই পি বিন্দুতে ক্ষেত্রফল নির্ণয় করে ফেলেছি। এবার কি করব, একই রকম এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য কি, এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্রফল, পি বিন্দুতে ক্ষেত্রফল, তাহলে পি বিন্দুতে ক্ষেত্রফল একই রকম সূত্র, E2 ধরলাম মাইনাস কিউ আধানের জন্য একই রকমভাবে সূত্র 4πε0 কিউ আধানটার ম্যাগনিচিউড শুধু, তাহলে কিউ বাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কোন দূরত্ব, মাইনাস কিউ আধান থেকে পি বিন্দুর দূরত্ব, তার মানে এপি স্কোয়ার। দিক কোন দিকে হবে, খুব ইম্পর্টেন্ট, দিক যদি মাইনাস আধান হয়, মাইনাস আধান থেকে পি বিন্দু দেখে নির্ণয় করছি, তাহলে মাইনাস কিউ আধান, তার মানে মাইনাস কিউ আধানের দিকে হবে। তাহলে কোন দিকে হবে লিখতে পারবো, পি এ বরাবর, পি থেকে এর দিকে। তাহলে E1টা কোন দিকে পেয়েছি, E1টা এই দিকে পেলাম, ইটা কোন দিকে পেলাম, বিপরীত দিকে পেলাম, ক্লিয়ার। তাহলে E1টা দেখো বিপি বরাবর, এই দিক বরাবর, আর E2টা কেউ বলেছি মাইনাস কিউ আধানের জন্য এই মাইনাস কিউ আধানের দিকে, তার মানে কি পি এ বরাবর, পি এ বরাবর আমরা আলাদা আলাদাভাবে তড়িৎ প্রাবল্য নির্ণয় করে ফেলেছি। তাহলে কী হবে, এবার নির্ণয় করব কি, পি বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য, মানে মোট নির্ণয় করতে হবে, প্রত্যেকটা আধানের জন্য আলাদা আলাদা নির্ণয় করে ফেললাম। এবার মোট নির্ণয় করতে হবে, ধরো ই ভেক্টর সব ভেক্টর আছে, তাহলে ই ইকুয়ালটা কী করতে হবে, তাহলে করতে হবে E1 মাইনাস E2, E1 মাইনাস E2, E1টা কি, E1টা লিখে ফেলি 1/4πε0 কিউ বাই বিপি স্কোয়ার মাইনাস কিউ বাই 4πε0 কিউ বাই এপি স্কোয়ার। এটা লিখে ফেললাম, এটা মুছে দিচ্ছে রে। তাহলে কমন নিয়ে ফেলো, 1/4πε0 কিউ বাই বিপি স্কোয়ার মাইনাস কিউ বাই এপি স্কোয়ার। বিপি স্কোয়ারের ভ্যালু বের করবো, এপি স্কোয়ারের ভ্যালু বের করবো। তাহলে
লিখে ফেলি 4πε0। কিউটা কমন নিতে পারি, কিউটা বাইরে বের করে দিলে 1/bp²। বিপি মানে এইটুকু ভ্যালু, এইটুকু ভ্যালু কত হবে, এইটা আর এইটা 2d। তাহলে আমি লিখতে পারি এইটুকুর ব্যবধান ডি, এইটুকুর ব্যবধান ও ডি, এইটুকুর ব্যবধান ডি, এটা মধ্যবিন্দু বলেছিলাম ডি। তাহলে bp² নির্ণয় করব, তাই লিখতে পারি দেখো bp² মানে কি এইটুকুর ব্যবধান আর, এইটুকুর ব্যবধান ডি, তাহলে আর মাইনাস ডি এর হোল স্কোয়ার। ক্লিয়ার? মাইনাস 1/ap²। এপি মানে কি এখান থেকে এইটুকুর ভ্যালু ap², এইটুকুর ভ্যালু আর, এইটুকুর ভ্যালু ডি, তাই লিখতে পারি আর প্লাস ডি। একটু খেয়াল করবে, প্লাস ডি² এবং যেরকম ক্যালকুলেশন করবে 4πε0, নিচে কি আসবে r² মাইনাস d² টু দি পাওয়ার স্কোয়ার, এটা আসবে আর প্লাস ডি আসবে। লিখে দিই একেবারে আমার এটা কি পেলাম লাস্ট q/4πε0, এটা করলে কি আসবে 4rd/r² মাইনাস d² d²। এবার আমরা আগে জেনেছিলাম কি দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা থেকে জেনেছিলাম, দ্বিমেরু ভ্রামক ইকুয়াল টু কি লিখেছিলাম, যে কোনো একটি আধানের মান কিউ ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, তাদের মধ্যবর্তী দূরত্ব 2d, তাই এটা ছিল দ্বিমেরু ভ্রামক। তাহলে এখান থেকে আমরা দ্বিমেরু ভ্রামকটা কি লিখতে পারবো, দ্বিমেরু ভ্রামকটা এখন দেখো ভেক্টর চিহ্ন লিখেছি, এখানে একটা জিনিস লিখতে হবে কোন দিক বরাবর হচ্ছে। তাহলে আমাকে E1 এর ভ্যালুটা পেয়েছিলাম এই দিকটা, এই দিকে পেয়েছিলাম E1 এর ভ্যালু, এইদিকে পেয়েছি E2 এর ভ্যালু। তাহলে E এর ভ্যালু কোন দিকে হবে, অবশ্যই ধনাত্মকের দিকে হবে। তার মানে কোন দিকে, বিপি বরাবর, এই কথাটা লিখতে হবে, না লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে। তাহলে E এর দিক হচ্ছে বিপি বরাবর। এবার আমরা কি করব, এই 4rd করেছি সেখানে আমি পি দিয়ে স্থাপন করব, পিটা কি হয়, জাস্ট একটা স্টেপ বাকি আছে। তাহলে ই ইকুয়াল টু কী হবে, ই ইকুয়াল টু লিখতে পারি 1/4πε0 4rd। 4rd মানে কি কিউ ইন্টু 2d, এখান থেকে বের করে নেবো কিউ ইন্টু 2d, তার মানে কি আসবে 2r/ আসছে r² মাইনাস d²²। কোন দিক বরাবর, বিপি ওই মুখে বরাবর। তাহলে এখানে জাস্ট লিখলাম এখানটা আসবে 2pr, পি মানে কি লিখলাম কিউ ইন্টু 2d, এটা আমি এখানটা বসালাম যেহেতু পি ইকুয়াল টু কিউ। তাহলে বোঝা গেল ই এর ভ্যালু কী আসছে 2pr/r² মাইনাস d²। এটা হচ্ছে আমাকে কোনো বিন্দুতে মানে কি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান আমি নির্ণয় করে ফেলেছি। এবার ধরো যদি বলি আর মাঝ গ্রেটার দেন যদি ডি হয়, আরটা যদি খুব বড় হয় ডি এর তুলনায়, মানে যে বিন্দুতে তড়িৎ প্রাবল্যটা নির্ণয় করছি সেই বিন্দুর খুব দূরে অবস্থিত, তাহলে এই সূত্রটা কী লিখতে পারবো, ইকুয়াল টু 1/4πε0 ইন্টু 2pr/r²। আর ডিটা খুব ছোটো, তোমার ডিটা নেগলেক্ট করতে পারি, r² r², এই আর কাট কেটে গেলে কী আসবে, ইকুয়াল টু আসছে কি 1/4πε0 দেখো 2p/r³। তাহলে ই এর কেমনভাবে নির্ণয় করছে, তার দূরত্বের ঘনমূলের ব্যস্তানুপাতি। তাহলে কি পেলাম কি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মানটা তার দূরত্বের ঘনফলের ব্যস্তানুপাতি নির্ভর করছে। কিন্তু আমাদের এই কোশ্চেনটা আসে কোনো বিন্দুতে দ্বিমেরু ভ্রামকের অক্ষের উপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মানটা নির্ণয় করো। তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করব। তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক তার মানে কি, ধরো আবার তড়িৎ দ্বিমেরু ছবিটা অঙ্কন করে ফেলি। ধরো একটা এ বিন্দু নিলাম, বি বিন্দু নিলাম, এই বিন্দুতে মাইনাস কিউ আধান, বি বিন্দুতে প্লাস কিউ আধান। এই তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক মানে এই লম্ব বরাবর যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান। আগে কি করলাম, অক্ষের উপর যে কোনো একটা বিন্দু অক্ষের উপর নির্ভর করেছি। এখন কি করছি, লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক মানে ঠিক এর উপরে কোনো বিন্দুতে ক্ষেত্রফল নির্ণয় করব। ধরো এই বিন্দুতে আমরা পি বিন্দুতে আমরা
ক্ষেত্রফলও নির্ণয় করতে পেরেছি। তাহলে ছবিটা একটু ড্র করে ফেলি, এরকম হবে। তাহলে তড়িৎ দ্বিমেরুর এই দিক বরাবর হবে। ধরো এটা আমরা কি বলেছিলাম, এর ব্যবধান কি হবে, 2D রেখেছিলাম। এটার মধ্যবিন্দু, ধরো মধ্যবিন্দু থেকে আর দূরত্বে, মধ্যবিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দুতে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে কি করতে হবে, এ বিন্দুতে মাইনাস কিউ আদানের জন্য পি বিন্দুতে ক্ষেত্রফল নির্ণয় করব, বি বিন্দুতে প্লাস কিউ আদানের জন্য পি বিন্দুতে ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে কি ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কী করতে হবে, তাহলে মাইনাস কিউ আদানের জন্য পি বিন্দু করব, প্লাস কিউ আদানের জন্য পি বিন্দুতে করব। তাহলে খেয়াল করো, আগে ড্রটা করে ফেলি। প্লাস কিউ আদানের জন্য পি বিন্দুতে ক্ষেত্রফল বললো, প্লাস কিউ আদানের জন্য পি বিন্দুতে প্রাবল্য মানে ক্ষেত্র প্রাবল্য, সে ধরো E1 নির্ণয় করবো। তাহলে E1টা কী হবে, সূত্র 1/4πε0 Q/r²। আর মানে কী দূরত্ব, বি থেকে পি এর দূরত্ব, লিখতে পারো বিপি স্কোয়ার। এবার সঙ্গে সঙ্গে ভাবতে হবে তার ওই মুখটা কোন দিকে, প্লাস কিউ আদান থেকে পি বিন্দুর দিকে, মানে আমাকে সবসময় কী হবে, প্রাবল্যের ওই মুখ পি বিন্দুর দিকে, মানে পি বিন্দুর দিকে। তাহলে এরকম পি বিন্দুর দিকে, তাহলে এটা ধরো E1, তাহলে এটা কী লিখলাম, বিপি বরাবর। ক্লিয়ার, প্লাস কিউ আদান হয়েছে মানে কি, সেই বিন্দুর দিকে পেয়েছি। এবার কি করব, মাইনাস কিউ আদানের জন্য করব, মাইনাস কিউ আদানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, পি বিন্দুর ক্ষেত্র সেটা ধরলাম E2, মাইনাস কিউ আদানের জন্য পি বিন্দুর ক্ষেত্র বলো মান কত, 1/4πε0, একই রকমভাবে কিউ বাই মাইনাস কিউ আদান থেকে পি বিন্দু দূরত্ব এপি স্কোয়ার। এবার ওই মুখটা নির্ণয় করতে হবে, ওই মুখ কি বলেছিলাম, মাইনাস কিউ আদানের জন্য, মাইনাস কিউ আদান হলে সেই আধানের দিকে হবে, তার মানে কি এই দিকটা হবে তার ওই মুখ। এটা ধরো E2, ক্লিয়ার, এটা E1, এটা E2। তাহলে কি পেলাম, পি এ বরাবর, মানে এ বিন্দুর দিকে। বোঝা গেছে? তাহলে দেখো এই লম্ব সমদ্বিখণ্ড ও বিন্দু থেকে, ও থেকে ও মধ্যবিন্দু ছিল, সেখান থেকে পি দূরত্বে আর ধরেছি। তাহলে এখান থেকে বলতে পারি, এই চিত্র থেকে বলতে পারি এ পি ইকুয়াল টু বলতে পারি বিপি, মানে চিত্র থেকে বলতে পারি এপি ইকুয়াল টু বিপি, যেহেতু ওটা তার মধ্যবিন্দু ছিল। তাহলে যদি দুটো বাহু যদি সমান হয়, সাথে সাথে আমি বলতে পারি কি, এই কোণ থিটা ইকুয়াল টু ধরো এই কোণটা সমান, তাহলে বলতে পারি কি, যদি সমান হয় তাহলে বলতে পারি পি এ বি কোণ ইকুয়াল টু, মানে এই কোণটা ইকুয়াল টু লিখতে পারি পি বি এ কোণ। ক্লিয়ার, এবার কি করবো, ধরো এ বি যে বাহুটা, তার সমান্তরাল একটা বাহু অঙ্কন করে ফেললাম পিতে। ধরো এটা আমি নাম দিলাম পি আর। তাহলে আমি যদি বলি এ বি সমান্তরাল যদি পি আর যদি বলা হয়, তাহলে বলতে পারবো কি, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, পি আর আর এ বিটা সমান্তরাল হলো। তাহলে পি আর এর সমান্তরাল হলে তাহলে কি লিখতে পারি, পি বি এ কোণ, মানে পি বি এ কোণ, তার সঙ্গে একান্তর কোণ কি পাচ্ছি, আর পি, এই কোণটা ধরো এক্স ধরো, আর পি এক্স কোণ, মানে এটাও অনুরূপ কোণ। তাহলে এই কোণটার অনুরূপ এই কোণটা পেলাম, তাহলে এই কোণটাও থিটা কোণ। ঠিক এর একান্তর এই কোণটা, মানে এই দুটো যদি বাহু সমান্তরাল হয়, তাহলে এর একান্তর এটা, তাহলে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা। তাহলে এটা লিখতে পারি আর পি এ, আর পি এ কোণ ইকুয়াল লিখতে পারি বি এ পি, বি এ পি। এই কোণটা কী পেলাম, একান্তর কোণ। তাহলে একটা অনুরূপ কোণ সমান পেলাম, মানে এই কোণটার সমান এটা পেলাম, এই কোণটার সমান এটা পেয়ে গেছে। তাহলে এবার আমরা কি করব, তাহলে দেখো যদি সমান বলি, তাহলে আমরা কি পেয়েছি, আগে পেলাম কি, এপি ইকুয়াল টু বিপি সমান পেয়েছি। তাহলে এপি আর বিপিটা সমান পেয়ে গেছি। তাহলে বলতে পারি কি, E1 এর ম্যাগনিচিউড মানে মান, ওই মুখ নয়, নট ওই মুখ, সমান E2 বলতে পারি। যেহেতু আমরা দিকটা করিনি, কিন্তু আমরা মানটা করেছি, মানটা এপির মান সমান বিপির মান সমান, তাহলে E1 ইকুয়াল টু E2 বলতে পারি। কিন্তু এবার আমরা ওই মুখটা এবারে দেখব কেমন হয় তার ওই মুখ।
ওই মুখটা কেমন হবে? ইওয়ানের দিক পেলাম এই দিক বরাবর, টুর দিক পেলাম এই দিক বরাবর। তাহলে আমরা ওয়ানটা একটা ভেক্টর রাশি, টু একটা ভেক্টর রাশি। এবার টুর দিকে আমরা লক্ষ্য করি পড়ে, ধর টুটা এই আর পির সঙ্গে থিটা কোণ করে আছে। তাহলে টুকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, মানে ক্লাস 11-এ পড়েছি টু ভেক্টরকে দুটো উপাংশে ভাগ করতে পারি। তাহলে একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, যেদিকে কোণ থিটা থাকে সেই দিকে বলেছিলাম কি কস থিটা হবে। তাহলে এই দিকে তার উপাংশটা হবে টু কস থিটা। তাহলে এই দিকে পেলাম তার উপাংশের মান টু কস থিটা, মানে এই পি আর বরাবর। তাহলে এর উলম্ব উপাংশ কোনটা হবে? এই দিকটা বরাবর, মানে এই অ্যাক্সিস বরাবর। এর মানটা কত হবে? টু সাইন থিটা। এটা খুব ভালো করে খেয়াল করো। তাহলে এই টুর উপাংশটা প্রথম পেলাম কি এই দিক বরাবর টু কস থিটা, এই উলম্ব বরাবর পেলাম টু সাইন থিটা। ঠিক সিমিলারলি ওয়ানটা খেয়াল করো, ওয়ানটা এই আর পির সঙ্গে, মানে পি আর এর সঙ্গে থিটা কোণ করে আছে। তাহলে ওয়ানের যদি এই দিকটা থিটা কোণ করে থাকে, যেদিকে থিটা কোণ করে থাকবে সেই দিকের উপাংশটা আবার কি পেলাম? ওয়ান কস থিটা। ঠিক তার উলম্ব উপাংশটা কোনটা হবে? উলম্ব উপাংশ মানে এই উপাংশটা হবে উলম্ব উপাংশ। তাহলে এই উপাংশের মানটা কত হবে? ওয়ান সাইন থিটা। তাহলে দেখো আমরা আগে পেয়েছিলাম কি ওয়ান ইকুয়াল টু টু লিখেছি, এবং ওয়ান সাইন থিটা উপরের দিকে টু সাইন থিটার নিচের দিকে। তাহলে ওয়ান সাইন থিটা টু সাইন থিটার মান সমান, কিন্তু তারা পরস্পর বিপরীতমুখী। সেই জন্য এই দুটো উপাংশ ক্যান্সেল আউট, দুটো উপাংশ নেগলেক্ট করলাম। যেহেতু ওয়ান সাইন থিটা টু সাইন থিটার মান সমান ও পরস্পর বিপরীতমুখী হওয়ার জন্য আমরা এই দুটো নেগলেক্ট করে দিয়েছি। শুধু কোন দিকে উপাংশটা পেয়েছে? এই দিকের উপাংশগুলো পেয়ে গেলাম পি আর বরাবর। তাহলে পি আর বরাবর এর মান পেলাম, মানে তড়িৎ পাবলের মান পেয়েছি কি ওয়ান কস থিটা টু কস থিটা। তাহলে পি বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য কত হবে? মোট তড়িৎ প্রাবল্য ধরো মোট তড়িৎ প্রাবল্য। তাহলে ইকুয়াল টু কি পেলাম? ওয়ান কস থিটা প্লাস টু কস থিটা। সেটা কোন দিক বরাবর হচ্ছে? পি আর বরাবর পেয়েছি দুটো, কিন্তু পি আর বরাবর পেয়েছি। আমরা আগের চিত্রে কী পেয়েছিলাম? ওয়ান আর টুটা সেম পেয়েছিলাম। তাহলে ওয়ান কস থিটা টু কস থিটা ভ্যালু সেম, তাই লিখতে পারি ওয়ান কস থিটা টু ওয়ান কস থিটা বা টু কস থিটা, যা খুশি হবে। দিক কোন দিক বরাবর? পি আর বরাবর। টু ওয়ানের ভ্যালু বসিয়ে দেবো, যে কোনো একটা ভ্যালু বসাবো। লিখে ফেলি টু ওয়ান কস থিটা, তার মানে এর ভ্যালু কোন দিক বরাবর? পি আর বরাবর। টু ওয়ানের ভ্যালুটা লিখে ফেলি। এটা ছিল কিউ বাই ফোর পাই এপসাইলন নট, ছিল বিপি স্কোয়ার। এটা পি আর বরাবর। ক্লিয়ার? বিপি স্কোয়ারের ভ্যালুটা আমরা চিত্রের সাহায্যে আমরা বের করব। বিপিটার মান কত হয়? এখান থেকে ও থেকে পি এর মান আর, ও থেকে বি এর মান ডি, এইটুকু ডি যদি হয়, তাহলে বিপিটা মানে কি অতিভুজ। তাহলে লিখতে পারি বিপি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি ও বি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার। ও বির ভ্যালু ডি স্কোয়ার, ও পির ভ্যালু আর স্কোয়ার। তাহলে বিপিটা কী হবে? রুট ভাগ ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি কি টু ইন্টু কিউ বাই ফোর পাই এপসাইলন জিরো বিপি স্কোয়ার, তাহলে কিছু ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার এখানে একটা টার্ম ছিল, সরি কস থিটা, কস থিটা একটা টার্ম ছিল। এই কস থিটার ভ্যালুটা বের করতে হবে। কস থিটা চিত্রের সাহায্যে কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। ভূমি এটা থিটা, এটা থিটা, যে কোনো খুশি ভাবতে পারো। ধরো এটা থিটা, ভূমিটা এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে ভূমির ভ্যালু কি ডি, ভূমি বাই অতিভুজ। অতিভুজ মানে এপি বা বিপি সেম জিনিস। অতিভুজ, অতিভুজ মানে রুট ভাগ ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা হচ্ছে বসিয়ে দাও ডি ইন্টু রুট ভাগ ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে দেখো টু কিউ ডি বাই ফোর পাই এপসাইলন জিরো
আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার 3/2, এটা হাফ, এটা 1, তাহলে এটা হবে 3/2। কোন দিক বরাবর সবসময় খেয়াল রাখতে হবে, পি আর বরাবর, এই দিক মানে এই দিকটা বরাবর এর মান পেলাম। তাহলে তড়িৎ প্রাবল্যের আমরা মান পেয়ে গেলাম, অভিমুখ পেয়ে গেলাম লম্ব সমদ্বিখণ্ডকের উপর। এটা আসবে আমাদের পরীক্ষা আসে। সেখান থেকে কনক্লুশন কী করতে পারি, কনক্লুশন যদি টানতে পারি, ধরো যদি আর মাঝ গ্রেটার দেন ডি হয়, আর যদি খুব বড় ডি এর চেয়ে হয়, তাহলে কি লিখতে পারি, ইকুয়াল টু লিখতে পারি এই 2QD মানে আমরা কি জানি, দূরত্ব, আধান ইন্টু দূরত্ব, মানে তোমরা কি পড়েছো দ্বিমেরু ভ্রামক। তাহলে এখান থেকে লিখতে পারি ধরো P ইকুয়াল টু 2QD, এটা জানি। তাহলে এখানে পি বসিয়ে দিতে পারি বা এটা রেখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাই লিখতে পারি ধরো P/4πε0, যদি আর খুব বড় হয় তাহলে শুধু ডিটা নেগলেক্ট হয়ে যাবে, তা আর স্কোয়ার 3/2, মানে দেখো আর কিউব আসছে। তাহলে এর ভ্যালু P/4πε0, আর পি মানে কি লিখেছি, পিটা 2QD এটা লিখেছি। তাহলে সেখান থেকে দেখো বলতে পারছি ইটা কি বলতে পারছি, সমানুপাতিক 1/r³। আগেও পেয়েছিলাম 1/r³ অক্ষের উপর, এখানেও দ্বিমেরু ভ্রামকের জন্য অক্ষের উপর 1/r³ পেয়েছি। তাহলে সবসময় কি হয়, তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে মানে যে কোনো প্রান্ত বিন্দুতে হতে পারে বা লম্ব সমদ্বিখণ্ডক হতে পারে, সবসময় তড়িৎ প্রাবল্যের মানটা তার দূরত্বের ঘনফলের ব্যস্তানুপাতিক। আজকে